Hello everyone, welcome to Headway Civil Online Study. আজকের ভিডিওতে আমি ডিটেলে কোয়েশ্চেন ডিসকাস করতে চলেছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এক্সামটি যেটা হেল্ড হয়েছিল অন 18th of December 2022। তোমাদের অ্যান্সার কি অলরেডি সাইটে আপলোড করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমি ডিটেলে প্রত্যেকটি কোয়েশ্চেন ডিসকাস করব যেটা তোমাদের আগামী এক্সামগুলোতে হেল্প হবে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই। পুরো ভিডিওটা তোমরা ফলো করবে আর কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজ ক্লিয়ার করার। তোমাদের 4টে সেট ছিল এক্সামে, আমরা এখানে সেট 8ই ডিসকাস করব। Next question 76 বলছে the pH value of sludge during alkaline regression stage is। এই কোয়েশ্চেনটা তোমরা দেখবে সিমিলারিটি পাবে উইথ কোয়েশ্চেন নাম্বার 35 অফ দিস পেপার, যেটা তোমরা অলরেডি পার্ট 2 ভিডিওতে যদি দেখো সেখানে পেয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 35। তো সেখানে আমরা বিভিন্ন স্টেজের কথা বলেছি। তো ফার্স্ট স্টেজ যেটা হয় ফর স্লাজের ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে অ্যাসিড ফার্মেন্টেশন, যেখানে পিএইচটা মেনটেন করে লেস দ্যান 6। নেক্সট স্টেজ ইজ অ্যাসিড রিগ্রেশন, পিএইচ হচ্ছে রাফলি অ্যারাউন্ড 6.8 থাকে। আর লাস্ট স্টেজ হচ্ছে আমাদের অ্যালকালাইন ফার্মেন্টেশন, যেখানে আমাদের পিএইচ ভ্যালু হয় হচ্ছে গ্রেটার দ্যান 7। তো এখানে অ্যালকালাইন রিগ্রেশন তো না, অ্যাকচুয়ালি অ্যালকালাইন ফার্মেন্টেশন হবে। তো অ্যালকালাইন ফার্মেন্টেশনে হচ্ছে ভ্যালু মোর দ্যান 7। Next, number 77 বলেছে the maximum slenderness ratio in a tension member where reversal of stress is due to load other than wind or seismic load। তার মানে এমন লোডের জন্য রিভার্সাল অফ স্ট্রেস হচ্ছে, কিন্তু কোন লোড বলেছে? ডিউ টু লোড আদার দ্যান উইন্ড অর সিসমিক লোড। তা উইন্ড অর সিসমিক লোড বাদ দিয়ে তাহলে যে লোডটা পড়ে থাকছে দ্যাট ইজ ডেড লোড অর লাইভ লোড। ডেড লোড লাইভ লোডের জন্য ওয়েদার উই আর টকিং অ্যাবাউট টেনশন মেম্বার or compression member, মনে রাখবে the maximum slenderness ratio is 180। এটা তোমরা পেয়ে যাবে IS 800 এ। ওকে, নেক্সট বলেছি নাম্বার 78 the apparatus used to test the liquid limit of soil। so liquid limit generally আমরা ক্যালকুলেট করি using the Casagrande apparatus। Casagrande test, Casagrande actually apparatus বা Casagrande test আমরা generally করে থাকি to determine the liquid limit of the soil, যেটাকে liquid limit কে আমরা generally denote করি as WL। Next, number 79, a triangular beam section having base width B and height D, the section modulus কি হবে? So triangular section width দিয়ে দিয়েছে তোমাদের as B and height দিয়ে দিয়েছে as D। So let this be the CG point। এখান থেকে যদি আমরা distance বলি তাহলে D/3, কারণ আগের ভিডিওতে পার্ট 3তে যদি তোমরা দেখো সেখানে আমি ডিসকাস করেছি CG of a triangle from the base is height by 3। তো এখানে হাইট যেহেতু D দিয়েছে সো ইট উইল বি D/3। আর টপ থেকে যদি দেখো ইট ইজ 2D divided by 3। Now what is this section modulus? It's denoted by Z and it's equals to I/Y max। ওকে, এই জিনিসটা যেন সবার মাথায় থাকে, it is I/Y maximum। Now what is this maximum value? It is the depth of the neutral axis from the extreme fiber, but দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা নেব। তো এখানে দেখো এক্সট্রিম ফাইবার, তো টপটাও এক্সট্রিম নিচেরটাও এক্সট্রিম। তো টপ থেকে নিলে 2D/3, বটম থেকে নিলে ইটস D/3। তো এই ক্ষেত্রে আমরা কোনটা নেব? যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু 2D/3, উইল কনসিডার Y max as 2D/3 and I for in case of triangular section we know it is already BD cube divided by 36। I কোন আইটা নিচ্ছি? CG রাইট, মানে about the centroid বা CG পয়েন্ট থেকে। আর Y max এর জায়গায় কি বসাবো? 2D divided by 3। তাহলে এটা যদি আমরা সলভ করি BD cube by 36, এদিকে 3 উপরে চলে যাবে 2D, so this comes out to be like 12, right? Now this is BD square, now it is coming out to be BD square divided by 24। so option A will be the right answer। কিন্তু তুমি যদি D/3 দিয়ে ডিভাইড করতে এখানে কিন্তু অপশন
চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তো কিন্তু আমাদের সেকশন মডেলে সবসময় মনে রাখতে হবে, সবসময় আমরা ওয়াই ম্যাক্সিমাম ভ্যালু দিয়েই ডিভাইড করব। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক বলেছে ফ্রেশ আর সেপটিক সিওয়েজ কী হবে। সবসময় মাথায় রাখবে ফ্রেশ সিওয়েজ ইজ অলওয়েজ অ্যালকেলাইন, কিন্তু যত আমরা সিওয়েজটাকে সেপটিক কন্ডিশনে মুভ করবে দ্যাট উইল বিকাম মোর অ্যাসিডিক। তো ফ্রেশ যেহেতু আগে বলেছে, সো ইট উইল বি অ্যালকেলাইন অ্যান্ড সেপটিক উইল বি অ্যাসিডিক। Next number, effective length of a steel column effectively held in position at both ends and restrained in rotation at one end. Effectively held in position বলেছে both ends এ, restrained in rotation at one end, তার মানে একটা দিক হয়ে গেছে ফিক্সড, যেখানে effectively হেল্ডও আছে পজিশনে, মানে horizontal vertical movement restrict করা আছে, even rotation is also restricted, that will be the fixed part. নেক্সট আর একটা দিকে বলেছে কি পজিশন খালি রেস্ট্রিক্ট করা আছে, রোটেশন ইজ অ্যালাউড, তাহলে সেটাকে আমাদের ধরে নিতে হবে অ্যাজ দ্য হিঞ্জ ওয়ান। সো এল এফেক্টিভ উইল বি ইকুয়ালস টু L/√2. Now what is 1/√2? It is 0.707 L. Now theoretically যদি দেখি this 0.707 L তো নেই, so এখানে it will be rounded up to 0.8 times of the actual length. Next, which of the following is the weakness of the bar chart? বার চার্টের সবথেকে উইকনেস কি? ইন্টারডিপেন্ডেন্সি, মানে একটা অ্যাক্টিভিটি আর একটা অ্যাক্টিভিটির মধ্যে যে ডিপেন্ডেন্সি ওটা আমরা রিভিল করতে পারি বা শো করতে পারি না। প্রজেক্টটা কতটা প্রগ্রেস হয়েছে, কতটা বাকি, সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি মানে একেবারে ডিটেলে আমরা শো করতে পারি, আর কিছু কিছু আনসার্টেনিটিস তার মধ্যে থেকে যায়। সো অ্যান্সার উইল বি অপশন D. Next, number 83, the bricks having 1 or 2 edges rounded used for use in slightly curved corners are called. So এমন ব্রিকের বেসিক্যালি আমরা এজগুলো কি দেখি, খুব শার্প এজেস হয়, কিন্তু সার্টেন কেসে আমরা কি করি, আমরা ওই পার্টটাকে কার্ভেচার দিতে পারি বা একটু কার্ভ করতে পারি। যেসব ব্রিকে একটু কার্ভনেস থাকে সেই ব্রিকগুলিকে আমরা বলে থাকি অ্যাজ দ্য বুল নোজ ব্রিক। তার মানে এই পার্টটাকে আমরা কি করছি, হালকা এই দিকটাকে আমরা হালকা কার্ভেচার দিচ্ছি। সো এইদিকে সিঙ্গেল বুল নোজ, আবার এইদিকেও যদি তোমার কার্ভেচার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাবল বুল নোজ বলবো। সো দিস ইজ আ বুল নোজ ব্রিক। নেক্সট নাম্বার 84, অ্যাট হিঞ্জ ইন আ বিম বলেছি হিঞ্জের ক্ষেত্রে কি থাকে না বা বেন্ডিং মুভমেন্ট বা শিয়ার ফোর্স এখানে। হিঞ্জ সবসময় মনে রাখবি, হিঞ্জ সাপোর্ট যদি আমরা কনসিডার করি ইট উইল হ্যাভ ভার্টিক্যাল রিয়াকশন, সাপোজ এটা যদি এ পয়েন্ট হয় অ্যান্ড দিস উইল হ্যাভ আ হরাইজন্টাল রিয়াকশন। তার মানে কি ভার্টিক্যাল মুভমেন্ট রেস্ট্রিক্ট করা থাকে হিঞ্জে আর হরাইজন্টাল মুভমেন্ট রেস্ট্রিক্টেড। তাহলে কোন জিনিসটা অ্যালাউড, মনে রাখবে রোটেশন ইজ অ্যালাউড, তার জন্য সেখানে বেন্ডিং মুভমেন্ট ইজ অলওয়েজ জিরো। কারণ সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে তোমরা যদি দেখো, সিম্পলি সাপোর্টেড বিম ধরে নাও, এরকম সিম্পলি সাপোর্টেড বিমে তোমরা কি কনসিডার করো, যদি আমরা ইউডিএল ধরি, এর যদি আমাকে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে দেয় আমরা কি করি, ইট ইজ লাইক এ প্যারাবোলা, রাইট। মাঝখানে ভ্যালু কি হয় WL²/A, যদি এটা W হয়, W পার মিটার ধরে নাও, আর এই টোটাল লেন্থ যদি L হয়, তাহলে এই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট জিরো, এখানেও জিরো, তাহলে হিঞ্জে বেন্ডিং মুভমেন্ট ইজ অলওয়েজ জিরো। নেক্সট শিয়ার স্ট্রেস বলেছে প্রিন্সিপাল প্লেন, সবসময় মনে রাখবে প্রিন্সিপাল প্লেনস আর সাবজেক্টেড টু অনলি নর্মাল stresses. There will be no shear stresses on principal plane. তাহলে shear stress principal plane এ থাকা একদমই থাকে না, বা থাকলে সেই ভ্যালু হবে জিরো। ওকে, তার মানে না থাকাই বেস্ট। নেক্সট 86, a propped cantilever beam. propped cantilever মানে কি, একদিকে ফিক্স থাকবে আর একদিকে কি থাকবে, রোলার সাপোর্ট থাকবে। তার মানে এটা যদি এ পয়েন্ট ধরি, দিস উইল বি বি পয়েন্ট। বলে দিয়েছে কি স্প্যান লেন্থ কত আছে, এল আছে, ক্যারি করছে কি ইউডিএল, তার মানে উপরে আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ পার ইউনিট রান, সাপোজ ডাব্লিউ পার মিটারই যদি ধরি আমরা, ওভার দ্য এন্টায়ার স্প্যান। বলেছে ভ্যালু অফ প্রপ রিয়াকশন টু কিপ দ্য বিম হরাইজন্টাল। প্রপ রিয়াকশন মানে কি, এই যে প্রপ এন্ডে যেহেতু রোলার আছে, এটা এখানে রিয়াকশন ফোর্স আসবে আরবি, আর এখানে একটা ফিক্সড আছে রিয়াকশন ফোর্স আসবে আর এ, তার সাথে মোমেন্ট আসবে সে এম এ। তোমাকে প্রপ রিয়াকশন আরবির ভ্যালুটা ক্যালকুলেট করতে দিয়েছে, কিন্তু এখানে যদি তোমরা ফিগারটা দেখো ইটস এন ইনডিটারমিনেট স্ট্রাকচার, তুমি কিন্তু এখান থেকে ডিটারমাইন করতে পারবে না যে ডিরেক্ট ভ্যালু ইউজিং দ্য ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম দিয়ে, কিন্তু তুমি আরবির ভ্যালু ক্যালকুলেট করতে পারবে না, কারণ ইকুয়েশনস তোমার শর্টেজ পড়ে যাবে, বিকজ দ্য নাম্বার অফ আননোনস হিয়ার ইজ মাচ মোর দ্যান দ্যাট অফ দ্য ইকুয়েশনস। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করব। এই পার্টিকুলার ফিগারটাকে আমরা এমভাবে ইম্যাজিন করবো, একবার ধরবো জাস্ট ডাব্লিউ পার মিটারে লোড পড়ছে
আর একবার সেম জিনিস ইম্যাজিন করব, কিন্তু এই লোডটা না বসিয়ে জাস্ট এই রিয়াকশনটা বসাবো অ্যাজ আরপি। তাহলে এর ক্ষেত্রে দেখো ডিফ্লেকশন প্যাটার্ন কী হবে এরকম, সাপোজ ডেল্টা, আর এর ক্ষেত্রে ডিফ্লেকশন প্যাটার্ন কী হবে এই সাপোজ ডেল্টা ড্যাশ। এবার যদি ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হয় এই বি পয়েন্টের, ডেল্টা হ্যাজ টু বি ইকুয়ালস টু ডেল্টা ড্যাশ, রাইট? নাও হোয়াট ইজ দিস ডেল্টা ভ্যালু? যখনই একটা ক্যান্টিলিভার বিমে ইউডিএল থাকে, ডেল্টা কি হয়ে যায় WL⁴/8EI, রাইট? আর এই ডেল্টা ড্যাশের ভ্যালু কত হবে? লোড যেহেতু এখানে আরবি, দিস উইল বি আরবি ইন্টু এল এর কত হবে L³ / 3EI। এবার আমরা কি করব, দুটো ডেল্টা ড্যাশকে ইকুয়াল করব। তাহলে ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ড্যাশ, হোয়াট উইল বি ইট? WL⁴/8EI will be equals to RB into L³ / 3EI. Now EI gets cancelled. Here L³ 1L will remain. তাহলে RB কি হয়ে যাচ্ছে, এই 3টা উপরে চলে যাবে, it will be 3WL/8। এই ভ্যালুটা একেবারে মাস্ট মনে রাখবে তোমরা, কারণ এই কোয়েশ্চেনটা খুব কমন পিএসসি যেই পিএসসি এই লেকচারার এনি এক্সামসের জন্য বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গভর্নমেন্টে সিভিলের কোয়েশ্চেন যেখানে আসে সেখানে এই কোয়েশ্চেনটা খুব কমন দিয়ে থাকে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে রিয়াকশনটা কোন রিয়াকশন চেয়েছে, প্রপ রিয়াকশন চেয়েছে না ফিক্সডের রিয়াকশন চেয়েছে। যদি ফিক্সড পয়েন্টের রিয়াকশন বলতো তাহলে কি হতো, তুমি এই ফিগার থেকে যদি করো আরবির ভ্যালু তো তুমি অলরেডি পেয়েছো WL/8, উপরে আসছে W পার মিটারে, তাহলে 1 মিটারে W কাজ করছে, তাহলে L মিটারে WL কাজ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি RA + RB দুটোই উপর দিয়ে কাজ করে will be equals to WL, তাহলে RA will be equals to WL minus RB। নাও আরবির ভ্যালুটা একটু আগে বার করলাম কি 3WL/8, এটা যদি সলভ করি কত আসছে 5WL/8। তাহলে RA will be 5WL/8 যেটা হচ্ছে ফিক্সডের রিয়াকশন, আর RB হচ্ছে আমাদের প্রপটের রিয়াকশন, দ্যাট উইল বি 3WL/8। তো কোয়েশ্চেনটা মাইনিউটলি পড়বে যে কোন রিয়াকশনটা আমাকে চেয়েছে। নেক্সট নাম্বার 87, which of the following error is most severe in plane table survey? প্লেন টেবিলে আমাদের ওরিয়েন্টেশন ইজ মাস্ট। সো ওরিয়েন্টেশনেই যদি এরর থেকে যায় তাহলে কিন্তু আমাদের টোটাল যেটা আমাদের মোটো সেটাই কিন্তু ডিসরাপ্ট হয়ে যাবে। নেক্সট নাম্বার 88, দ্য কেমিক্যালি প্রেসিপিটেটেড সেডিমেন্টারি রক। এখানে যত রকস আছে যেসব নাম দিয়েছে, ফার্স্টে যদি দেখো গ্রানাইট দিয়েছে, গ্রানাইট ইজ ইগনিয়াস রক, রাইট? নেক্সট মার্বেল যদি বলো ইটস আ মেটামরফিক রক। Similarly, quartzite is also a metamorphic rock. কারণ কোয়ার্টজাইট বেসিক্যালি কোন সেডিমেন্টারি রক থেকে ফর্মেশন হয়, ফ্রম দ্য স্যান্ডস্টোন। অ্যান্ড মার্বেল যদি বলো কোন সেডিমেন্টারি রক থেকে আসছে, ফ্রম লাইমস্টোন, রাইট? তাহলে এগুলো তো সেডিমেন্টারি রকের আন্ডারে পড়ছেই না, একটাই পড়ছে, দ্যাট ইজ জিপসাম। নেক্সট এক্সেস অ্যালকালি বলেছে সিমেন্টে কি কজ করবে। অ্যালকালি যত বেশি থাকবে অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন হবে। অ্যালকালিস আমরা জানি হোয়াইট প্যাচেস তৈরি করে দেয় সিমেন্টে, দ্যাট ইজ ইফ্লোরেসেন্স কজ করবে, আর কি হবে স্টেনিংও হবে। তাহলে অল দ্য অ্যাবভ অ্যাজ পার দ্য অপশনস গিভেন। Next, number 90, the field test for the quality of cement consisting in putting a small quantity, it will be quantity, okay, of cement in a bucket of containing water and good quality cement will be. তার মানে আমি ফিল্ডে কি করে বুঝবো, একটা সিমেন্টের বস্তা আছে, কি করে বুঝবো যে সিমেন্টের ব্যাগটা ভালো কি খারাপ? তো সেখানে ফার্স্ট হচ্ছে অবজার্ভ করবো কালার, দ্যাট শুড বি গ্রিনিশ গ্রে। নেক্সট উইল পুট আওয়ার হ্যান্ড ইন দ্যাট ব্যাগ। যদি আমরা একটু কুল ফিল করি তাহলে আমরা বলবো ভালো সিমেন্ট। নেক্সট কী করবো, কিছুটা সিমেন্ট দুটো ফিঙ্গারের মাঝখানে আমরা একটু ফিল করব। যদি আমরা খুব স্মুথ ফিল করি ইটস গুড, কিন্তু যদি গ্রিটি টাইপের ফিল করি, রাফ টেক্সচার টাইপের ফিল করি, তাহলে আমি বলবো নট গুড সিমেন্ট। ওকে, নেক্সট আমরা কী করতে পারি, একটা স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, যেটা এখানে বলেছে একটা বাকেট ফিল্ড অফ স্মল কোয়ান্টিটি অফ সিমেন্ট, একটা বাকেট ফিল্ড অফ ওয়াটারের মধ্যে যদি আমরা ফেলি, কী হবে, ইনিশিয়ালি that cement should float for some time before it gets sink. ওকে, সো ফার্স্টেই যাতে জিনিসটা ডুবে না যায়, কিছুটা ফ্লোট করবে, ফ্লোট করার পর কিন্তু সিঙ্ক করবে। তার মানে কি হবে, দ্য ফিল্ড টেস্ট বলেছে দ্য গুড কোয়ালিটি কী করবে, ফার্স্টটা ইট উইল ফ্লোট ইন দ্য ওয়াটার সারফেস। নেক্সট বলেছে ইমিডিয়েটলি ডিজলভ, আমি বললাম হবে না। সিঙ্ক মানে ডুবে যাওয়া, এটাও না। অ্যান্ড প্রডিউস এফারভেসেন্স মানে বাবলস ফর্ম করবে, সো দ্যাট ইজ অলসো নট দ্য অপশন। সো অপশন উইল বি, রাইট অপশন উইল বি অপশন এ। নেক্সট নাম্বার 91-এ কি বলেছে, দ্য কম্প্যাক্টিং ফ্যাক্টর অফ
0.855 indicates a mix-off. So compacting factor test দিয়ে আমরা generally workability determine করি, কত রেঞ্জ অবধি করি, জেনারেলি ভেরি লো থেকে হাই ওয়ার্কেবিলিটি অবধি। ভেরি হাইয়ের জন্য কিন্তু আমরা কম্প্যাক্টিং ফ্যাক্টর ইউজ করি না, রাইট? সো ভেরি লো ওয়ার্কেবিলিটির ক্ষেত্রে মনে রাখবে দ্য কম্প্যাক্টিং ফ্যাক্টর ভ্যালু ইজ ফ্রম 0.78 to 0.80. For low workability, it is generally 0.80 to 0.85. For medium workability, it is 0.85 to 0.95, and for high workability, it is 0.95 to 1. ওকে, তো এখানে রেঞ্জটা তোমরা দেখতেই পাচ্ছ 0.855 আছে, তো নিয়ারলি মিডিয়ামের রেঞ্জে যাচ্ছে, সো ইট উইল বি মিডিয়াম ওয়ার্কেবিলিটি। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, অনেকে MS-20 বই রেফার করো ফর কনক্রিট টেকনোলজি, ওখানে ভ্যালুসগুলো কিন্তু একটু ডিফারেন্ট দেওয়া আছে। যতদূর সম্ভব ভেরি লোতে 0.7880, লোতে 8586, মিডিয়ামে 7925, অন হাইতে 9596। তো সেই অনুযায়ী গেলে কিন্তু আমাদের যথারীতি লো ভ্যালুটা আসছে, কিন্তু এখানে তোমরা এই রেঞ্জটাই ফলো করবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেঞ্জের বেসিসেই কিন্তু তোমাদের অপশনসগুলো দেওয়া থাকে। নেক্সট নাম্বার 92 বলেছে ফর দ্য আপস্ট্রিম ফেজ অফ অ্যান আর্দেন ড্যাম। একটা আর্দেন ড্যাম যদি আঁকি, বলেছে আপস্ট্রিম ফেজ মানে যেদিকে জল ধরে আছে, আর যেদিকে জল নেই বা ধরো টেল ওয়াটার আছে, সেই পার্টটাকে বলবো ডাউনস্ট্রিম ফেজ। সো দিস উইল বি দ্য আপস্ট্রিম ফেজ। বলছে এই আপস্ট্রিম ফেজের সবথেকে মোস্ট অ্যাডভার্স কন্ডিশন কোনটা, স্টেবিলিটি যেটা ডিসরাপ্ট করবে স্লোপের। মনে রাখবে আপস্ট্রিমে যদি হয়, ইট উইল বি দ্য সাডেন ড্রডাউন উইচ ইজ দ্য মোস্ট অ্যাডভার্স কন্ডিশন, অ্যান্ড ডাউনস্ট্রিমের ক্ষেত্রে হচ্ছে স্লাউইং অফ দ্য স্লোপ। তো কোয়েশ্চেনটা আগে খেয়াল করবে কোনটা দিয়েছে, আপস্ট্রিম না ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম দিলে স্লাউইং অফ স্লোপ, আপস্ট্রিম দিলে সাডেন ড্রডাউন। নেক্সট বলেছে টিম্বার ইজ আ মেটেরিয়াল উইচ ইজ, timber is generally a orthotropic material. Now what is orthotropic material? মনে রাখবে the material which has mechanical and thermal properties that is different or unique in three mutually perpendicular direction. Isotropic মানে কি, যাদের হচ্ছে প্রপার্টি প্রত্যেকটা ডিরেকশনেই সেম। অ্যানাইসোট্রপিক মানে কি, যে কোনো ডিরেকশন নিয়ে যাও প্রপার্টিস আর ডিফারেন্ট, ঠিক আছে। কিন্তু অর্থোট্রপিকের ক্ষেত্রে কি ইউনিক প্রপার্টিস দেখা যায় থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে। সো এখানে যেহেতু অর্থোট্রপিক তোমাদের অপশানে দেয়নি, দেন গো ফর অ্যানাইসোট্রপিক, বিকজ অর্থোট্রপিক ইজ আ স্পেশাল কেস অফ অ্যানাইসোট্রপিক আমরা বলতে পারি, ঠিক আছে। তো অপশন নেই, গো ফর অ্যানাইসোট্রপিক। নেক্সট নাম্বার 94, which one of the following test is performed in the laboratory to determine the extent of ওয়েদারিং, তার মানে কত ক্ষয় হতে পারে এগ্রিগেটে। তো জেনারেলি আমরা বার করি ইউজিং দ্য সাউন্ডনেস টেস্ট, ঠিক আছে। এটা এগ্রিগেটসে, এটা হাইওয়েতে তোমরা পেয়ে যাবে। নেক্সট নাম্বার 95 বলেছি দ্য রেশিও অফ ইনস্ট্যান্টেনিয়াস ইলংগেশন অ্যান্ড স্ট্রেস প্রডিউস ইন আ বার সাবজেক্টেড টু সাডেনলি অ্যাপ্লাইড লোড অ্যান্ড দ্যাট অফ গ্র্যাজুয়ালি। সাডেনলির ক্ষেত্রে মনে রাখবে দ্যাট স্ট্রেস ভ্যালু ইজ অলওয়েজ 2 times অফ দ্যাট অফ গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইডের। এই রিলেশনটা মনে রাখবে, সাডেনলি ইজ টুয়াইস অফ গ্র্যাজুয়ালি। তো অবশ্যই এখানে সাডেনলি ইজ হাউ মেনি টাইমস অফ, আগে সাডেনলি বলেছে পরে গ্র্যাজুয়ালি বলেছে, সো সাডেনলি উইল বি 2 times অফ গ্র্যাজুয়ালি। নেক্সট নাম্বার 96, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস, তার মানে সিগমা ম্যাক্স বলেছে, অ্যান্ড ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস, তাহলে সিগমা ম্যাক্স টি বলেছে আর সিগমা ম্যাক্স সি বলেছে, সরি দিস উইল বি compressive, okay, at the base of circular column। তো এখানে কোয়েশ্চেনগুলো যখনই দিচ্ছে, এগুলো জেনারেলি তোমাদের ড্যাম থেকে কোয়েশ্চেন বা রিটেনিং ওয়াল থেকে কোয়েশ্চেন বলতে পারো। এখানে দুটো জিনিস মনে রাখবে যে ম্যাক্সিমাম বা মিনিমাম স্ট্রেস যেটা ডেভেলপ করে সিগমা ম্যাক্স ও সিগমা মিন, দুটো ফর্মুলা হয়। যদি আমাদের সেকশন বলে দেয় রেক্ট্যাঙ্গুলার সেকশন, সেই ক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করি P/A ইন্টু 1 ± 6E/B। নেক্সট যদি আমাদের সেম কোয়েশ্চেন দেয় কিন্তু আমাদের বলে দেয় সার্কুলার সেকশন, যেটা এখানে কোয়েশ্চেনে দিয়েছে, দ্যাট ভ্যালু উইল বি P/A 1 ± 8E/D, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষ ভুল করে কি প্রথম ফর্মুলাতে হয়তো বসিয়ে দিল না, যদি সার্কুলার দেয় ইট উইল বি 8E/D। নাও হোয়াট ইজ D? D is the diameter, E is the eccentricity, which value has already been given, D/4। এবার সিগমা ম্যাক্স সিগমা মিন, কম্প্রেসিভটা ম্যাক্স ধরো
টেনসাইলটা মিনিমাম ধরো, তাহলে সেই ক্ষেত্রে একবার পি বাই এ 1 প্লাস এইটি বাই ডি বসাবো, আর নিচে কি বসাবো, পি বাই এ 1 মাইনাস এইটি বাই ডি, তাহলে ম্যাক্স উপরে মিনিমাম নিচে বসালাম। এবার দেখো পি বাই এ তো দুটোর ক্ষেত্রেই কেটে যাবে, তাহলে উপরে থাকছে কি 1 প্লাস 8। এবার ই এর ভ্যালু তোমাদের অলরেডি কি দিয়েছে, ডি বাই 4, সো সাবস্টিটিউট করো ডি বাই 4 বাই ডি মাইনাস 8 ইন্টু ডি বাই 4 ডিভাইডেড বাই ডি। Now what will be 1 plus, এটা যদি তোমরা সলভ করে ডি ডি কেটে যাবে, 4 8 that is 2, so 1 plus 2 by 1 minus 2, that will be 3 by minus 1, that will be minus of 3, মাইনাসটা আসছে সাইন কনভেনশনের জন্য। ওকে, সো মাইনাস 3 মানে কি, এখানে অ্যান্সার কি হবে, জাস্ট ম্যাগনিটিউড ওয়াইজ যদি দেখি অ্যান্সার উইল বি 3। সো রেক্ট্যাঙ্গেল, বারবার বলছি রেক্ট্যাঙ্গেল যদি দেয় তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলায় বসাতে হবে, আর সার্কুলার দিলে নেক্সট ফর্মুলা। নেক্সট নাম্বার 97 বলেছে স্যাচুরেটেড কোয়েসিভ সয়েল, কোয়েসিভ সয়েল আছে স্যাচুরেশন কন্ডিশনে, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট তুমি করছো, বলেছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন পাচ্ছ অ্যাজ 0, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন জেনারেলি আমি রিপ্রেজেন্ট করি অ্যাজ 5, তাহলে 5 0, সো উই ক্যান কনসিডার ইজ পিওরলি কোয়েসিভ সয়েল। বলেছে কি টেস্ট আমরা কন্ডাক্ট করবো, তো ট্রাইঅ্যাক্সিয়ালে আমরা জানি এই 4টে টেস্ট করা যায়, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ড্রেনেজ কন্ডিশন। এবার ট্রাইঅ্যাক্সিয়ালে যদি তুমি স্টেপ দেখো, ফার্স্টে আমরা কি করি, সেলফ প্রেশার অ্যাপ্লাই করি চারদিক দিয়ে, সেই সময় যদি ড্রেনেজ হয় সেখানে বলবো কনসলিডেটেড, ড্রেনেজ না হলে আমরা টার্মটা ইউজ করি অ্যাজ আনকনসলিডেটেড। নেক্সট স্টেজে আমরা কি করি, অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে যেটাকে আমরা ডেভিয়েটর স্ট্রেস বলি, তো সেই ক্ষেত্রে যদি ড্রেনেজ হয় বলি ড্রেনড কন্ডিশন, যদি ড্রেনেজ না হয় তখন বলি আনড্রেনড কন্ডিশন। তো স্যাচুরেটেড কোয়েসিভ সয়েল যেহেতু দিয়েছে, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট করছি, ফার্স্ট স্টেজে আমরা কি দেখব, যখন আমরা সেলফ প্রেশার অ্যাপ্লাই করছি সেখানে ড্রেনেজ হবে না, কারণ কোয়েসিভ সয়েল ফাইন পার্টিকলস জল বেরোতে পারবে না, সো ইট উইল বি আনকনসলিডেটেড। ইভেন নেক্সট পার্টেও কি দেখব, যখন আমরা ডেভিয়েটর স্ট্রেস অ্যাপ্লাই করছি সেম জিনিস, দেয়ার উইল অলসো বি নো ড্রেনেজ, সো দ্য অ্যান্সার উইল বি আনকনসলিডেটেড আনড্রেনড টেস্ট। নেক্সট নাম্বার 98 বলেছে কি, দ্য ম্যাক্সিমাম টোটাল সেটেলমেন্ট ফর আইসোলেটেড ফাউন্ডেশন কোন সয়েল দিয়েছে, ক্লেই সয়েল। এখানে একটা লিস্ট তোমরা মনে রাখবে, ফার্স্ট অফ অল মনে রাখতে হবে কি কী টাইপের সয়েল দিয়েছে, whether it's a sandy soil or it's a clay soil. নেক্সট কন্ডিশনসগুলো কীভাবে মনে রাখবো, যদি বলে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট তার জন্য একটা হবে ভ্যালু, যদি বলে আমাদের টোটাল সেটেলমেন্ট তার ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া হয়, একটা হয় ফর আইসোলেটেড ফুটিং, একটা হয় ফর র্যাফট ফাউন্ডেশন, রাইট। সো আইসোলেটেড ফুটিংয়ে আলাদা ভ্যালু, র্যাফটের আলাদা। ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের ক্ষেত্রে স্যান্ডের ক্ষেত্রে মনে রাখবে ভ্যালু ইজ 25 mm, ক্লের ক্ষেত্রে ইট ইজ 40 mm। ফর আইসোলেটেড ইট ইজ 40 mm ফর স্যান্ড অ্যান্ড ইট ইজ 65 mm ফর ক্লে। নেক্সট ফর র্যাফট ইট ইজ 40 to 65 mm ফর স্যান্ড অ্যান্ড ইট ইজ 65 to 100 mm ফর ক্লে, ঠিক আছে, ভ্যালুগুলো কীরকমভাবে আছে, 40 উপরে উঠে গেল। এবার নেক্সট হচ্ছে 40-65 রেঞ্জটা এখানে দেখাচ্ছে, এই রেঞ্জটা আবার 65 to 100, তো এই টোটাল চারটা একবারে মানে বাই হার্ট মুখস্থ করে রাখবে। সো আমাদের বলেছে কি আইসোলেটেড ফাউন্ডেশন আর বলেছে কি ক্লে, সো দ্য অ্যান্সার উইল বি 65, রাইট। সো অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট নাম্বার 99 বলেছে কি দ্য সেকশন মডুলাস অফ আ স্কোয়ার সেকশন ইচ সাইড বি দিয়েছে প্লেসড উইথ ডায়াগোনাল হরাইজন্টালি, তার মানে এরকম যদি আমাদের স্কোয়ার সেকশন হয়, এটা নর্মালি আমি প্লেস করলাম, সাপোজ প্রত্যেকটা সাইডে আছে হচ্ছে বি, তাহলে ডায়াগোনাল মানে কি, সাপোজ এটা যদি এ হয় এটা বি, সাপোজ দিস ইজ সি, দিস ইজ ডি, না বিডি ইজ ওয়ান ডায়াগোনাল অ্যান্ড এসি ইজ অ্যানাদার ডায়াগোনাল। আমি সাপোজ বিডির এগেনস্টে বসাই, মানে বিডির এগেনস্টে জিনিসটাকে ঘুরিয়ে দিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি এই পার্টটা যদি আমি লিখি অ্যাজ সাপোজ ডি অ্যান্ড লেট দিস বি অ্যাজ বি, তাহলে উপরে উঠে যাচ্ছে কে এ আর নিচে চলে আসছে কে সি, রাইট, দিস ইজ ডি, ওকে, দিস পার্ট ইজ ডি। না এরকম যখন থাকবে সবসময় মনে রাখবে নর্মাল কেসে যদি আমাদের সিজির এগেনস্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বলে, যেহেতু সাইড বি দিয়েছে ইট উইল বি b⁴/12, ইভেন যদি আমি এটাকে রোটেটও করি হরাইজন্টাল এগেনস্টে মোমেন্ট অফ ইনার্শিয়া রিমেন্স দ্য সেম, এটা যেন মাথায় থাকে ফার্স্টে। নেক্সট যেহেতু আমাদের বলেছে সেকশন মডুলাস, আগেও আমরা কোয়েশ্চেন করেছি z ইকুয়ালস টু I/y। Now what is this y? Y is the y max, that is the depth of the neutral axis from the extreme fiber, রাইট। তাহলে এক্সট্রিম ফাইবার মানে ওপর থেকে যে ডিস্টেন্সটা বা নিচ থেকে ডিস্টেন্স
আমরা বলতে পারি। এবার ডায়াগোনালের এই বিডির ভ্যালুটা কত হবে? ইটস অ্যাকচুয়ালি √2b, কারণ ডায়াগোনাল মানে কি, স্কোয়ারের ডায়াগোনাল ইটস √2b। কিন্তু এখানে দেখো টোটাল আমার এসি ডিস্টেন্সটা তো আর চাই না, এসি বা বিডি এখানে বলতে পারো ইটস √2b, কিন্তু আমার সাপোজ এটা এওটা আমার দরকার, তাহলে এওটা কী হবে? √2b divided by 2, which is equals to the y max value, right? Now z will be equals to I by y max. So I is b to the 4 by 12 আর y max হচ্ছে 2 পরে চলে যাবে √2b. Now 2 থেকে 6 কেটে গেল and b এর থেকে একটা এখানে চলে যাবে, so it will be b cube by 6 √2. So the answer will be option D. ওকে, সো এটা সবসময় মনে রাখবে, নর্মাল কন্ডিশনেও যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পাবো দ্যাট ইজ বি টু দি পাওয়ার 4/12 বা সাইড টু দি পাওয়ার 4/12, যেটাই সাইড দিয়ে থাকুক তোমাদের। আর হরাইজন্টালি মানে ডায়াগোনাল হরাইজন্টাল রেখেও যদি আমরা জিনিসটাকে প্লেস করি সেই ক্ষেত্রেও কিন্তু সেম মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, ইট ইজ অলসো বি টু দি পাওয়ার 4/12। নেক্সট বলেছি উইথ রাইজ অফ টেম্পারেচার সেন্সিটিভিটি অফ বাবল টিউব কী হয়? মনে রাখবে যত টেম্পারেচার আমরা বাড়াবো সেন্সিটিভিটি কিন্তু বাবল টিউবের তত কমতে থাকবে, ঠিক আছে? সো দ্য অ্যান্সার উইল বি ডিক্রিজ।